হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে শিবপ্রসাদ বেলুন ফাটালে বেলুনটা ফাটাবে বলে বন্দুকটা এম করছে। ঠিক তখনই তার ডান দিক থেকে লাট্টুকে শ্যুট করবে বলে একজন গুন্ডা বন্দুক হাতে নিয়ে কিন্তু এগিয়ে আসছে। শিবপ্রসাদ কিন্তু তখন সেটা দেখে ফেলে আর কোমর থেকে নিজের বন্দুকটা বের করে সেটাকে বেলুন ফাটানোর বন্দুকটার দিয়ে আড়াল করে আর গুন্ডাটাকে গুলি করে দেয়। লাট্টু তো তখন দেখে অবাক। লাট্টু তার পাকে জিজ্ঞাসা করছে, তখন তার পা বলছে, ওই লোকটা তোমাকে শ্যুট করতে এসেছিল, তুমি একদম কোনো কথা বলো না, এই বলে তাকে বেলুন ফাটানোতে মনোযোগ দিতে বলে। ওদিকে তটিনী চুড়ির দোকানে চুড়ি কিনতে ব্যস্ত, পিছনে পিকো একা দাঁড়িয়ে। তাকে দেখতে পেয়ে একজন গুন্ডা তার মুখ চেপে তুলে নিয়ে চলে যায়। তটিনী পিছন ফিরে পিকোকে দেখতে না পেয়ে ভয়ে পিকো পিকো বলে জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার কিন্তু সেখানে উপস্থিত তার বাবা মা, ভূমিকা, প্রাচী এরা সবাই শুনে ফেলে। তটিনীকে চিৎকার করতে শুনে তার মা তার কাছে যেতে চাইলে তার বাবা তার হাত ধরে তাকে আটকে নেয়। এরপর শিবপ্রসাদ তটিনীকে চিৎকার করতে দেখে আর লাট্টুকে সৌরভের দায়িত্বে রেখে পিকোকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওদিকে তটিনী তো মেলার ভিড়ে পিকোকে খুঁজে যাচ্ছে আর কাঁদতে কাঁদতে বলছে, শুনছো, আমার পিকোকে তুলে নিয়ে গেছে, আমার পিকোকে পাচ্ছি না। এদিকে দেখা যাচ্ছে ভানু তার লোকেদের ফোন করে খবর নিচ্ছে পিকোকে তারা তুলে নিয়েছে কিনা। আর এরপর শিবপ্রসাদকে শ্যুট করতে হবে। ভানু এরপরে জিৎ মুখার্জিকে ফোন করে পিকোকে যে ওদের লোকেরা তুলে নিয়ে গেছে সেই খবরটা জানাচ্ছে। জিৎ মুখার্জি সেটা শুনে খুব খুশি হয়ে যায় আর ভানুকে বলছে, ওকে নিয়ে এমন একটা জায়গায় চলে যাও যেখানে কেউ ওকে কখনো খুঁজে না পায়। কোর্টের ডেটের আগে পর্যন্ত ওকে ছাড়বে না, আর শিবপ্রসাদকেও এবার শেষ করে দাও, এমনটা বলছে। এই বলে ফোনটা রেখে দেয়। যে গুন্ডাটা পিকোকে তুলে নিয়ে গেছে সে সবার আড়ালে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় পিকোকে, কিন্তু সেখানে পরশুরাম আর তার দলবল পৌঁছে যায়। মায়া পিকোকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরশুরাম বলরাম এরপর গুন্ডাদের মারতে থাকে। মায়া এরপর পিকোকে তটিনীর কাছে দিয়ে আসে। তটিনী পিকোকে দেখতে পেয়ে অনেকটা শান্তি পায় আর সে ঠিক আছে কিনা তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এরপর মায়াকে বলছে যে আপনি ওকে কোথায় পেলেন। তখন মায়া বলছে, আপনি পিকো আর লাট্টুকে নিয়ে এখান থেকে যান, আপনাদের টার্গেট করা হচ্ছে। তটিনী তখন জিজ্ঞাসা করছে, আমার বর কোথায়। মায়া বলছে, বরকে পরে খুঁজবেন, আগে বাচ্চাগুলোকে বাঁচান। আর তটিনীকে এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য অনুরোধ করছে। তটিনী এরপর লাট্টুর খোঁজ করলে সৌরভ লাট্টুকে সেখানে নিয়ে আসে আর তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলে। তটিনী মায়া আর সৌরভের পরিচয় জানতে চাইলে তারা বলে যে তারা স্পেশাল ব্রাঞ্চের। এই বলে তাদের নিজেদের পরিচয় দেয়। তটিনী এরপর আবারও তার বরের খোঁজ করলে সৌরভ জোর গলায় তটিনীকে বলছে, পরে কথা বলবেন, ওখানে গাড়ি আছে, প্লিজ যান। তটিনী এরপর লাট্টু আর পিকোকে নিয়ে সেখান থেকে চলে যায়। ভানুর ইনস্ট্রাকশন মতো এবার গুন্ডারা শিবপ্রসাদকে মারতে এলে শিবপ্রসাদ মেলার মাঝেই কেউ যাতে তাকে চিনতে না ফেলে চিনে না ফেলে তাই মুখে একটা মুখোশ পরে গুন্ডাগুলোকে গুলি করে দেয়। সৌরভ এরপর রথযাত্রা বন্ধ করে দেবে কিনা পরশুরামের কাছে জানতে চাইলে পরশুরাম বলছে, না, জগন্নাথের রথের চাকা বন্ধ হবে না, রথের চাকা চলবে। ওদিকে মুখার্জি পরিবারের রথ নিয়ে তারা সপরিবারে এগিয়ে যাচ্ছে। ভানু বাবিনকে বলছে, ভিড়ের মধ্যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শিবপ্রসাদ এরপর মুখোশ খুলে ফেলে আর বলরাম, মায়া আর অন্যান্যদের সাথে এক জায়গায় জমায়েত হয় আর জিজ্ঞাসা করে কি অবস্থা। বলরাম বলছে, অপারেশন আন্ডার কন্ট্রোল। তখন সৌরভ বলছে, ডেড বডিগুলোকে সে সরিয়ে ফেলেছে, সৌরভ বলছে এমনটা। এরপর শিবপ্রসাদ তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে যেতেই বলরাম তাকে থামস আপ দেখাচ্ছে আর কি। এরপরে তটিনী শিবপ্রসাদকে ফোন করে জিজ্ঞাসা করছে, তুমি কোথায়, তুমি জানো পিকোকে তুলে নিয়েছিল। শিবপ্রসাদ বলছে, আমি জানি, আমি তো খুঁজছিলাম। তটিনী বলছে, খুঁজছিলে? হ্যাঁ, বগলে ছাতা নিয়ে খুঁজছিলে, ওই খেলনা বন্দুক দিয়ে খেলছিলে। তুমি কিচ্ছু জানো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। বাচ্চাগুলোকে তুলে নিয়ে গেছিল স্পেশাল ব্রাঞ্চের ওই অফিসাররা, ওই বাচ্চাগুলোকে বাঁচিয়েছে। শিবপ্রসাদ ভয়ে ভয়ে বলছে, ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি আসছি। আর শোনো, বলছি যে আমি বাড়িতে যাওয়ার সময় পাঁপড় আর জিলেপি নিয়ে যাচ্ছি। তটিনী বলছে, তোমার পাঁপড় আর জিলেপি নিকুচি করেছি, এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে মুখার্জি বাড়িতে সবাই বাড়ি ফিরে এলে সেখানে ভূমিকা বাড়ির বাকিদের বলছে যে আজকে যেটা দেখলাম সেটা ঠিক বিশ্বাস করতে পারছি না। আমাদের রথের জাস্ট কিছু গজ দূরে এই বাড়ির মেয়ে জামাই বিপদে পড়েছিল। আমাদের বাড়ির মেয়ে আমাদের সামনে এসে কান্নাকাটি করছিল, কারণ তার বাচ্চাকে কেউ কিডন্যাপ করেছিল। আর তোমরা সবাই সেটা দেখে মুখ ঘুরিয়ে নিলে, সবাই মিলে মুখ আর বধিরের মতো দাঁড়িয়ে রইলে, কিছু বললে না। তার কথা শুনে কেউ কোনো রিয়াক্ট করলে না। দীপালি তখন সত্যজিৎ মুখার্জির দিকে আঙুল দেখিয়ে বলছে, কথা বলবে কি করে, মানুষটাকে দেখো,
একজন হৃদয়হীন মানুষ, নিজের জেদ, স্বার্থ আর নিজের ব্যবসা ছাড়া আর কিচ্ছু বোঝে না। আমি যেতে চাইলাম কিন্তু আমাকে জোর করে আটকে দিল, যেতে দিল না। বলছে তটিনী তোমার মেয়ে না হতে পারে, আমার তো মেয়ে। এরপর ভূমিকা আরাধ্যাকে জিজ্ঞাসা করছে ওখানে ওই লোকগুলোকে রথের মেলায় একটা ঝামেলা ক্রিয়েট করার জন্য কে পাঠিয়েছিল। আরাধ্যা কিছু জানে না এমনটা বলছে আর কি। তখন সেখানে জিৎ মুখার্জি এসে পড়ে। ভূমিকার কথা শুনে তাকে বলছে তুমি কি আমার মেয়েকে কাঠগড়ায় তুলছো নাকি, ওকে জেরা করছো? আর বাবিন আর তার বউকে এই ব্যাপারে ইন্টারফেয়ার করতে বারণ করছে। বাবিন সেই মতো করে ভূমিকাকে বারণ করলে ভূমিকা তার কথা শুনতে রাজি হয় না। এরপর আবার আরাধ্যাকে একই কথা জিজ্ঞাসা করছে যে এই সব কি তুই জানতিস? তোর শ্বশুরমশাই কি জানতো? তোর বাবা কি জানতো? সব কিছু কি প্ল্যান ছিল? আরাধ্যাকে জিজ্ঞাসা করছে। আরাধ্যা আবারও কিন্তু জানি না এমনটা বলছে। সেখানে তখন নন্দিনী এসে পড়ে আর এই সব কিছুর দোষ কর্ণ চ্যাটার্জির উপরে দেয় আর বলছে উনি ঘরের মধ্যে লুকিয়ে থেকে এটা করেছেন। আরাধ্যা নন্দিনীকে বলছে যে প্লিজ বর্দি ভাই, আমার শ্বশুরমশাইয়ের নামে কোনো কথা বলবে না। নন্দিনী আরাধ্যাকে বলছে যে তার দিকে যেহেতু আঙুল তুলে কথা বলছিল তাই বলছে যে আঙুল তুলে কথা বলবি না। নন্দিনী রেগে যায় আর এরপরে কর্ণ চ্যাটার্জি নামে বলতে থাকে যে চোরের মতো বাড়িতে লুকিয়ে আছে ওই লোকটা। সমাজে না আছে কোনো মান সম্মান আর না আছে কোনো পজিশন, একটা ক্রিমিনাল, বাচ্চাদের স্কুলের সামনে ঝামেলা করে। তার কথা শুনে এবার জিৎ মুখার্জি তার উপরে রেগে যায় আর তাকে বলছে যে মুখ সামলে কথা বলো। নন্দিনী এরপর তার বাবাকে প্রশ্ন করছে তুমি তো বাবা, তোমার কি মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে যে তোমার মেয়ে কাঁদছিল, নাতনি হারিয়ে গেছিল বলে, আর তখন তুমি কোনো কিচ্ছু করলে না? তোমার মনে একটু ফিলিংস জাগলো না? এরভাবে বলছে আর কি। সে তো বাবা। সত্যজিৎ জিজ্ঞাসা করছে আর কি তোমাকে এসব কথা কে বলল? প্রাচী বলছে আমি বলেছি। আমি একেবারে অদ্ভুত হয়ে পড়েছিলাম এইসব কি হচ্ছে দেখে আমাদের বাড়িতে। ওদিকে আয়ুষী তখন প্রাচীকে বলছে যা যা ঘটেছে তার জন্য আমরা বা আমাদের পরিবারের কেউ দায়ী নয়। আননেসেসারিলি আমাদের পরিবারের উপর দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে। জিৎ মুখার্জিও আয়ুষীর কথাতে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। আয়ুষী বলছে আমার ড্যাডিকে অপদস্থ করতে চাইছে আর আরাধ্যার জীবনটা নষ্ট করতে চাইছে, তাই জন্য এরকমটা করছে। তটিনীর মা আয়ুষীকে বলছে তোর এটা মনে হলো যে আরাধ্যার জীবন নষ্ট করতে চাইছে? আমার মেয়ে একটা সাধারণ পরিবারে থাকে, সেখানে তার স্বামী, তাকে, তার ফুটফুটে দুটো বাচ্চাকে মারার চেষ্টা করা হয়েছে। আমি জবাব চাই যে কে মারতে চেয়েছিল। সত্যজিৎকে জিজ্ঞাসা করছে যে তুমি তো বাড়ির কর্তা, তুমি বলো যে কে মারতে চেয়েছিল আর কেন এরকমটা করতে চেয়েছিল? তুমি আমার হাত ধরে কেন আটকেছিলে? বলো কি চাও? তখন বলছে একটাই, যে তারা যাতে কোর্টে না যায়। সত্যজিৎ বলছে তুমি ওদেরকে বোঝাও, কর্ণ চ্যাটার্জির উপরে আমার কোনো কন্ট্রোল নেই। আমি শুধু বলছি কোর্টের দিন যাতে ওরা না যায়, না হলে এরকমই ঝামেলা হবে। আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি ওদেরকে বোঝাও, এইভাবে বলছে। তখন নন্দিনী বলছে তুমি কর্ণ চ্যাটার্জির কথা শুধু বলছো, আর এই যে জিৎ মুখার্জি বাড়ির মধ্যে চোরের মতো লুকিয়ে বসে আছে। আরাধ্যাকে বলছে বরকে পাওয়ার জন্য তুই কি হিতাহিত জ্ঞান ভুলে গেছিস? নিজের পরিবারের সাথে এরকম করছিস, তো লজ্জা করছে না? এভাবে বলছে আর কি, যে তুই এত নিচে নেমে গেছিস। বাড়িতে এই নিয়ে সবার মধ্যে কিন্তু কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। নন্দিনী বলছে আরাধ্যাকে যদি আমি তোমার নামে কেস করি, এফআইআর করি, তোমার বাবার নামে করি, যদি তোমাদেরকে হিজির করে টানতে টানতে এখান থেকে নিয়ে যায়। বাড়ির আরেকজন সদস্য বলছে যে তুমি এসব কি বলছো? তখন জিৎ মুখার্জি বলছে কর্ণ চ্যাটার্জি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না, ও থাবা মারবেই, এমন করে বলছে। কবির আমাদের বাড়ির জামাই, আরাধ্যার স্বামী, এগুলো তো আমাদেরকে ফেস করতেই হবে। ভূমিকা বলছে এটা একটা সংসার, এইসব কি? বাবিন বলছে তুমি এইসবের মধ্যে কেন ঢুকছো? বলছে তুমি ভেতরে যাও না, আর জেঠিমা তুমিও যাও না, একটু ভোগ বিতরণের ব্যবস্থা করো না, এইভাবে বলছে। আয়ুষীরা ভূমিকাকে বলছে তুমি একটু বেশি ওভার রিয়াক্ট করছো। ভূমিকা বলছে না, ওখানে দেখছিলে না তটিনী তার মেয়ের জন্য কেমন করছিল, আর শিবপ্রসাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা এখনো পর্যন্ত তাকে ট্রেস করতে পারিনি। এটা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। এদিকে নন্দিনী তটিনীকে ফোন করে খবর নিচ্ছে তোরা কেমন আছিস। বলছে এখন ঠিক আছি, আতঙ্কে আমার শরীর খারাপ করছে, আমার তো মনে হচ্ছে আমি এখন দরজার বাইরেও যেতে পারবো না। এসব কি হচ্ছে আমাদের চারপাশে, আমার খুব ভয় করছে রে দিদি, এইভাবে বলছে। তোর বর কোথায়? বলে ও এখনো আসেনি, ফোন করেছিল, আসছে বলল। বলছে আজকে যেটা ঘটলো আমি সেটা কল্পনাতেও ভাবতে পারিনি। আমার বাচ্চাটাকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। বলছে আমি ওখানে দাঁড়িয়ে চিৎকার করছিলাম, ওখানে আমার পুরো পরিবার ছিল, আমার বাবা আমার চোখের সামনেই ছিল। আমার মা আসতে চাইছিল কিন্তু আমার বাবা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, তিনি মাকে আটকে দিলেন। পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে চিৎকার করলাম, কেউ এলো না, সবাই পুতুলের মতো দাঁড়িয়েছিল, কেউ হেল্প করলো না। তারপরে স্পেশাল ব্রাঞ্চের দুজন অফিসার আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিয়ে গেল। ওরা বললো ওখান থেকে আমাদেরকে চলে যেতে। আমি বললাম আমার বর কোথায়? বললো তোমার বর ঠিক চলে যাবে।
আমি কোনো মতে আমার বাচ্চা দুটোকে নিয়ে ওখান থেকে চলে এসেছি, কিন্তু দিদি আমি আর এই ঝাপটা নিতে পারছি না। তটিনী বলছে আমি তোকে বলছি, ছোটকা আর আরাধ্যা ওদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা উচিত। নন্দিনী বলছে করা হবে, সবার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে, তুই একদম ভাবিস না। নন্দিনীর কথা শুনে অবাক হচ্ছে জিৎ আর ওদিকে সত্যজিৎ। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।